আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে এখন দেখো আজকে আমাদের ক্লাস হচ্ছে সরল টিস্যু থেকে। সরল সরল টিস্যু। তো ওই সরল টিস্যুর নামকরণটা হয়েছে কেন? সরল বলতে বোঝায় যে যেই টিস্যু কোষগুলো, টিস্যু তো জানো, টিস্যু বলতে কি বুঝি যে টিস্যুর বাংলা অর্থ কি বলতো? স্যার উদ্ভিদ টিস্যু দিয়েছে কোষ। স্যার উদ্ভিদ টিস্যু উদ্ভিদ টিস্যু কি ছিল? ও টিস্যু মানে হলো দেখো স্টার কিন্তু পেরেছে কলা বা টিস্যু গুচ্ছ হ্যাঁ কোষগুচ্ছ হ্যাঁ কোষগুচ্ছ। তাহলে টিস্যু মানে হলো কোষগুচ্ছ। স্যার তাহলে রাখতে গেছি টিস্যু মানে হলো কোষগুচ্ছ। তাহলে এখন এই টিস্যু বা কোষগুচ্ছ এইটা দুই ধরনের হতে পারে বলা হচ্ছে। একটা হলো ভাজক টিস্যু আর একটা হলো স্থায়ী টিস্যু। টিস্যু দুই ধরনের, একটা ভাজক আর একটা হলো স্থায়ী। এখন ভাজক টিস্যু কোনটা জানো? যেই টিস্যুর কোষগুলা অবিরাম বিভাজিত হয়। এদিকে খেয়াল করো, যে টিস্যুর কোষগুলো অবিরাম বিভাজিত হয় সেটাই হলো ভাজক টিস্যু। ধরো এটা একটা টিস্যু, এটা একটা ভাজক টিস্যু, এই বিভাজিত হলো, ধরো মাছ বরাবর একটা বিভাজন ঘটলো, তাহলে কিন্তু এটা তখন এটা তো ভাজক টিস্যু, ভাজক কোষ হয়ে গেল। এটা হলো ভাজক কোষ, এটা ভাজক কোষ। আর নিচেরটা তখন কিন্তু আর ভাজক কোষ থাকবে না, নিচেরটা হয়ে যাবে স্থায়ী। এটা হলো স্থায়ী টিস্যু কোষ। আমরা টিস্যু বলি কেন? কারণ এখানে অসংখ্য স্থায়ী টিস্যু থাকে, মানে অসংখ্য স্থায়ী কোষ থাকে, অসংখ্য ভাজক কোষ থাকে, এই জন্য টিস্যু বলি। টিস্যু মানে কোষ সমষ্টি। হ্যাঁ, তাহলে ভাজক কোষ এটা হলো স্থায়ী কোষ, একটা দেখাচ্ছে তাই। আবার এই ভাজক কোষ যদি আবার বিভাজিত হয় তাহলে এটা তখন আবার স্থায়ী টিস্যু হবে, আর এখানে আবার নতুন আরেকটা কোষ তৈরি হয়ে যাবে। ওর কথা, যেই ভাজক কোষটা থাকে ও বিভাজিত হলেই তার নিচের দিকে যেটা থাকে সেটাকে স্থায়ী টিস্যু বলে, আর উপরের দিকে যেটা সেটা ভাজক কোষ। বুঝতে পারছো? বলো আরেকটা। স্যার আরেকবার এখানে অনেক আগে দিয়েছে মনে করো এটা একটা ভাজক কোষ, এটা একটা ভাজক কোষ, ঠিক আছে? এখন এই ভাজক কোষটা বিভাজন যখন হবে, ভাজক কোষের কাজই হলো, ভাজক মানে বিভাজন, বারবার বিভাজিত হয়। তো ভাজক কোষের কাজ হলো বিভাজন। তাহলে এই যখন বিভাজিত হবে, তখন এই বিভাজন ঘটে গেল, তখন নিচের দিকের যে কোষটা থাকলো এটা কিন্তু স্থায়ী টিস্যুর কোষ, আর উপরের দিকে যে কোষ থাকলো সে কখনো ভাজক কোষ। কাজে এ তো ভাজক কোষ, তাই আবার বিভাজন ঘটাবে। হ্যাঁ ঘটাবে না? আবার বিভাজন ঘটে মনে করো আরেকটা কোষ তৈরি করলো, এখানে আরেকটা কোষ তৈরি করলো, তাহলে এটাও কিন্তু ভাজক কোষ। আর নিচে টিস্যু হ্যাঁ, এখন এটাও স্থায়ী হয়ে গেল। তাহলে কি দুইটা হয়ে গেল। ভাজক কোষ সবসময় উপরে একটাই থাকে, ভাজক কোষ সবসময় উপরের দিকে থাকে, মূলেরও একবারে সর্বশেষ প্রান্তে থাকবে, কাণ্ডেরও সর্ব উপরের দিকে থাকবে। হ্যাঁ, তো উপরের দিকে থাকার কারণে হয় কি, যে ভাজক কোষ যখন বিভাজিত হয় তখন কিন্তু নিচের দিকে সেই কোষটা থেকে যায়, ভাজক কোষ সবসময় উপরে থাকে, আর ভাজক কোষ নিচের দিকে থাকলে তো বিভাজনের ঝামেলা। হ্যাঁ, উপরের স্থায়ী কোষ মানে বিভাজন হতে সমস্যা হবে, তো এই জন্য সবসময় ভাজক কোষ উপরের দিকে থাকে। ভাজক কোষ বিভাজিত হয়ে নিচে একটা কোষ তৈরি করে, সেটা হলো স্থায়ী। আর ভাজক কোষ আবার বিভাজিত হলো, তখন এটাও তখন স্থায়ী। মানে ভাজক কোষ বিভাজিত হওয়ার পরে একটা অংশ সবসময় স্থায়ী কোষ হয়ে যায়, আর বিভাজিত হবে না। স্থায়ী কোষ মানে হলো যেটা স্থায়ী, আর বিভাজিত হয় না। তবে এটা তোমরা ইন্টারভিউতে পড়বা, কিছু স্থায়ী টিস্যুর কোষ আছে, স্থায়ী টিস্যুর কোষ যারা হলো পরবর্তীতে বিভাজনক্ষম হয়, তখন এদেরকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। মানে দ্বিতীয়বার আবার বিভাজন ঘটলো, তাই এটা সেকেন্ডারি। স্বাভাবিক অবস্থায় বিভাজন হয় না, তাই এটাকে বলে স্থায়ী। স্থায়ী মানে যে কখনো বিভাজন ঘটাবে না। বুঝতে পারলে? স্থায়ী যেমন বলে না, স্থায়ী যাদের যে দেশে ধরো রাজতন্ত্র চলে ওদের হলো স্থায়ী, মানে ওই পরিবারেরই সবসময় হলো বাচ্চা কাচ্চারা, ওরাই হলো রাজা হবে। হ্যাঁ, আমাদের দেশেও কিছুটা স্থায়ী, আমাদের দেশেও কিছুটা রাজতন্ত্রের মতো। আমাদের দেশে রাজতন্ত্রের মতো না, ধরো যে যে একসময় জিয়া ছিল, তারপরে জিয়ার বউ হলো, বোর পরে বোর ছেলে হলো, তাই
পরবর্তীতে তার মেয়ে হতে পারে। হ্যাঁ অবশ্যই পরবর্তীতে তার মেয়ে এবার হবে। তার মানে মেয়ের মেয়ে হবে এরকম আর কি। কে পেয়েছি তুমি কি তারপরে আবার ইয়ের ক্ষেত্রে ধরো হাসিনার ক্ষেত্রে হাসিনার বাবার পরে বাবার মেয়ে, মেয়ের পরে জয় আছে কিন্তু জয় হবে স্যার ওটা পরবর্তী বিষয়। হ্যাঁ কিছু পরবর্তীতে তো মোটেও তুমি ক্যামেরা করে আগে দিয়ে দাও আর কিছু পরে বলছি খাসি হতেই পারে পরবর্তীতে, কারণ আমরা তোমার হচ্ছে যে ধরো ছেলে ভোট দিয়েছে হ্যাঁ ভোট দিয়েছে আমি যে তার কথা বলছি তারপর মনে করো যে জয় কিভাবে হতে পারে, ধরো যে বিএনপি যদি দেখা যাচ্ছে যে দেশ চাঁদাবাজি হচ্ছে, তো অনেক কারণে বিএনপি যখন মানুষ ইয়ে করবে তখন দেখা যাচ্ছে যে হলো, তবে ইসলামী দলগুলোর ক্ষেত্রে বহির্বিশ্বের একটা চাপ থাকে, তো এই জন্য দেখা যাচ্ছে ইসলামী দলগুলো আমাদের আসাটা একটু কঠিন হয়। এই কারণে দেখা যাচ্ছে যে যেভাবে হোক ওই তোমার হচ্ছে ঘুরে ফিরে ইয়ে নিয়ে আসবে, আবার জয়কে নিয়ে আসবে। ভারত এই কাজটা করবে, ভারত এরপরে জয়কে নিয়ে আসবে। তারপরে জয়ের মানে জয়ের ছেলে আছে না, আছে জয়ের ছেলে আছে, হ্যাঁ হ্যাঁ তৈরি হবে। ছেলে মেয়েরা আর স্থায়ী কৃষ্ণ কৃষ্ণ এটাও স্থায়ী মানে বন্ধ রাস্তা ব্যবস্থা করা আছে, তাই না? আর যেটা হলো যে অন্যান্য দেশে তো ওরকম পরিবর্তন তো নাই, সেটা ভাজকের মতো, কি কখন কি হবে বলা মুশকিল। হ্যাঁ, এইটা আর কি। তাহলে দেখো মিম পরে আসলাম, বুঝতে পারবা কিনা যে প্রথমে টিস্যু নিয়ে আলোচনা হচ্ছিল। টিস্যু মানে কোষ সমষ্টি বা কলা, তো কলা সংস্কৃতি ভাষা, কোষ সমষ্টি বাংলা ভাষা। তো এই কোষ সমষ্টি দুই ধরনের হয়, টিস্যু দুই ধরনের, একটা হলো ভাজক টিস্যু আর একটা স্থির টিস্যু। যেই টিস্যু কোষগুলা সবসময় বিভাজিত হয় সেটা হলো ভাজক টিস্যুর কোষ, আর যে টিস্যুর কোষগুলা বিভাজিত হয় না সেটা হলো স্থির টিস্যুর কোষ। বুঝতে পেরেছো? তাহলে এই যে বিভাজন, এটা একটা গোটাটা মনে করো ভাজক কোষ ছিল, এই মাঝ বরাবর বিভাজিত হলো, এটা ভাজক কোষ হয়ে গেল, এই স্থির হলো, আবার ভাজক কোষ বিভাজিত হলে এ আবার স্থির হবে। বুঝতে পেরেছো কিনা? জি আচ্ছা, আবার বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা পরে আসি। এখন বলছি স্থির টিস্যু তিন ধরনের হয়, স্থির টিস্যু আবার তিন ধরনের হয়। একটা সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী। তো সরল টিস্যু বলতে যে টিস্যুর মধ্যে সব কোষ একই রকমের হয়, আর খেয়াল করো এই টিস্যুর মধ্যে সব কোষ একই রকমের হয়, মানে এক এক রকমের এরকম হয় না, সব সেম। সেটাই হলো সরল টিস্যু। জটিল কখন হয়? যে টিস্যু কোষগুলোর মধ্যে এক এক রকমের কোষ থাকে, কেউ একরকম কেউ আরেক রকম, তখন এটাকে বলে জটিল। যেমন মানুষও কিন্তু অনেক সময় অনেক মানুষকে বলে না মানুষটা খুব সহজ সরল, বলে না, তারপরে তো ওর মধ্যে কোনো প্যাচ পুষ নাই। আর অনেক সময় বলে না লোকটা খুব জটিল, বলে না জটিল মানে কি, ওর মধ্যে বিভিন্ন ধরনের প্যাচ পুষ আছে। হ্যাঁ, যে এতই প্যাচ পুষ যে ওর বোঝা মুশকিল। যে প্যাচ পুষ আলা মানুষ কি করবে, তোমার সামনে ধরো অন্য একজনের বিরুদ্ধে বলবে, আবার ওর কাছে যায় আবার তোমার বিরুদ্ধে বলবে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, তো উভয়ের কাছেই কিন্তু ভালো থাকবে, কিন্তু হচ্ছে যে তার মানে লোকটার আচরণ হলো জটিল ধরনের আচরণ, বুঝতে পারা মুশকিল এরকম আর কি। তাহলে জটিল হলো ভিন্ন ভিন্ন কোষ দিয়ে গঠিত, একই রকমের কোষ সবাই হবে না, এক এক রকমের হবে, তখন এটা জটিল। আর নিঃস্রাবী বা ক্ষরণকারী, নিঃস্রাবী মানে কি জানো, যে তরল নিঃসরণ, যদি কোনো কিছুর ভিতর থেকে তরল নিঃসরণ হয় তখন এটাকে নিঃস্রাবী বলে। বুঝলেন কি? হ্যাঁ, তরল নিঃসরণ বলতে আমরা যে প্রস্রাব করি এটা হলো নিঃস্রাবী হবে। হ্যাঁ, তরল নিঃসরণ হলেই সেটা হলো নিঃস্রাবী হয়। আচ্ছা, এবার দেখো যে বলছে এখানে সরল টিস্যু এবং জটিল টিস্যু নিয়ে আলোচনা। প্রথমে সরল টিস্যু নিয়ে আলোচনা। তাহলে সরল টিস্যু কাকে বলে, এটাও গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক। সরল টিস্যু কাকে বলে, যে স্থির টিস্যুর প্রতিটি কোষ আকার আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন, তাকে সরল টিস্যু বলে। কোষের প্রকৃতির উপরে ভিত্তি করে সরল টিস্যু তিন ভাগে ভাগ করা হয়। কোষের প্রকৃতির উপরে মানে কোষটা কেমন দেখতে তার উপরে ভিত্তি করে। এক নম্বরে হলো প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরোকাইমা। তো মনে রাখবা যে
প্যারেনকাইমা তিন রকমের, তো তাহলে তিনটা আলাদা আলাদা নাম আছে যেহেতু, তাহলে এই নামকরণের তো লজিক আছে কেন নাম হলো। যেমন প্যারেনকাইমা, প্যারেনকাইমার বাংলা অর্থ কি বলতো, কি হতে পারে? প্যারেনকাইমার বাংলা অর্থ কি? পারা যাবে? প্যারেনকাইমার বাংলা অর্থ হলো সবচেয়ে ভিতরের কোষ, সবচেয়ে ভিতরের কোষ। কেন? কারণ এই কোষগুলো কখনোই বাইরে থাকে না, উদ্ভিদের সব জায়গাতে ভিতরের দিকে থাকে, তাই এর বাংলা অর্থ সবচেয়ে ভিতরের দিকের কোষ। ঠিক আছে, প্যারেনকাইমা মানে সবচেয়ে ভিতরের দিকের কোষ। কোষগুলো টিস্যু হবে, অনেক থাকে তো, সবচেয়ে ভিতরের দিকে টিস্যু, সবচেয়ে ভিতরের দিকে টিস্যু, সবচেয়ে ভিতরের দিকে টিস্যু। প্যারেনকাইমা না, প্যারেনকাইমা, প্যারেনকাইমা। প্রথমে প্যারেনকাইমা বলছি। আচ্ছা, এবার দেখো কোলেনকাইমা নামকরণ কেন হলো। হ্যাঁ, গ্রিক শব্দ কোল্লা মানে আঠা। যে প্যারেনকাইমার কোষগুলা আঠাকরণ করে, যে প্যারেনকাইমার কোষগুলা আঠাকরণ করে তাকে বলা হয় কোলেনকাইমা। যে প্যারেনকাইমার কোষগুলো কি ক্ষরণ করে? আঠা। এগুলো থাকে কোথায় জানো? এগুলো কিন্তু ভিতরের দিকে থাকে এমনটা না, বাইরের দিকেও থাকতে পারে। যেমন সারের দিকে সে শিখে বললেন যে কি বললেন, যে প্যারেনকাইমার কোষগুলো কোষগুলো আঠা ক্ষরণ করে বা আঠালো হয়, দুটো লিখতে হবে, আঠা ক্ষরণ করে বা আঠালো হয়। করে তাকে প্যারেনকাইমা হ্যাঁ, কোলেনকাইমা বলে। নামকরণের কারণ এটা। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হলো যে এটা কোথায় থাকে। ওটা তো বললাম যে সব ভিতরের দিকে থাকে, আর এটা যে কোনো জায়গায় থাকতে পারে। কোলেনকাইমা হচ্ছে কোনগুলা কোথায় থাকে, যদি এখানে বলা আছে, কিন্তু আমি একটু বলি আলাদা করে, তোমরা নোট করতে পারবো। সেটা হলো কোলেনকাইমা যত বৃত্ত বোটা আছে না, বোটা, পাতার বোটা, ফলের বোটা, এই বোটাতে কোলেনকাইমা থাকে। ওটা জানা হয়। হ্যাঁ, এবং কোলেনকাইমা সাধারণত স্তিস্থাপক হয়। যেমন লাউ আছে না, লাউ কুমড়া, ওই যে ডানটি, যে ডানটি, ওই ডানটিতে কোলেনকাইমা থাকে। তো এখন তুমি কোনো ডানটি ছিললেও দেখবে একটু আঠালো ভাব, আঠালো হয় না? তুমি যদি বোটা ছিল, বোটার সাথে একটু আঠা আঠা আছে না, তো এইখানে কোলেনকাইমা থাকে বলে আঠা, ওই যে আঠাকরণ করে, বুঝতে পারছো? যে ছিললে আঠাকরণ করে। ঠিক আছে, আমাদের যদি বাঘ যদি আমাদেরকে ছিঁড়ে ফেলে, তা আঠাকরণ হবে, রক্ত বের হবে, আর ওর আঠাকরণ হয়ে যাবে, কোলেনকাইমা হবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা নামকরণ কেন হলো? স্ক্লেরেন মানে শক্ত, স্ক্লেরেন মানে হলো শক্ত, স্ক্লেরেন এটা মানে হলো শক্ত। যেমন বড় বড় উদ্ভিদ কাণ্ড, হ্যাঁ, বড় বড় উদ্ভিদ কাণ্ড, আম জাম কাঁঠালের যে কাণ্ড আছে না, কাণ্ড শক্ত না, ওই সব জায়গায় থাকে স্ক্লেরেনকাইমা থাকে, এই জন্য এত শক্ত হয়, বুঝছো? এই যে কাঠ আছে না, কাঠ সব স্ক্লেরেনকাইমা। এইগুলো কি পড়ে যে লিখছে, স্ক্লেরেনকাইমা। এরা স্থিতিস্থাপক হবে না, এরা স্থিতিস্থাপক হবে না। যেমন ধরো যে লাউয়ের যে চারা স্থিতিস্থাপক হয় না, দুলতে পারে, হ্যাঁ, কিন্তু এগুলো কি দুলাতে পারবা? তাহলে স্ক্লেরেনকাইমা হলো শক্ত, এগুলো দুলানো যাবে না। হ্যাঁ, বিস্তারিত ভিতরে আমরা পড়বো। এখন প্যারেনকাইমা দেখো এর কি কি বৈশিষ্ট্য। প্যারেনকাইমা তো বললাম যেটা সবচেয়ে ভিতরে, তবে গ্রিক শব্দ এটা, এর বাংলা অর্থ প্যারেনখিয়া। এর বাংলা অর্থ না, বাংলা অর্থ বলতে গ্রিক শব্দ প্যারেনখিয়া থেকে আসছে, এটা না জানলেও হবে যদিও। হ্যাঁ, প্যারেনখিয়া, প্যারেনখিয়া, গ্রিক শব্দ প্যারেনখিয়া মানে সবচেয়ে ভিতরে। গ্রিক শব্দ প্যারেনখিয়া, প্যারেনখিয়া মানে সবচেয়ে ভিতরে। এখন প্যারেনকাইমা কোনগুলো কেমন হবে তুমি কিভাবে চিনবা? ধরো অনেক রকমের দেয়া হলো, একটা প্রস্তুত সেটে তোমাকে বলা হলো যে এখানে প্যারেনকাইমা আছে, কোলেনকাইমা আছে, স্ক্লেরেনকাইমা আছে। এখন তুমি কিভাবে বুঝবা কোনটা প্যারেনকাইমা, কোনটা কোলেনকাইমা, কোনটা স্ক্লেরেনকাইমা? বুঝবা এইভাবে
যে আচ্ছা একই সাথে লেখা একই সাথে শোনা আচ্ছা লেখা না একই সাথে দুইটা কাজ করলে কথা শোনা যায় না তাই না ওর ওর লেখা হয়নি ও হেরেন খিয়া লিখছে এন ছুটে গেছে হেরেন খিয়া আসলে কি আবিষ্কার হ্যাঁ কিয়া না করে খিয়া খিয়া আচ্ছা এখন দেখো যেটা বলছিলাম কিভাবে তুমি চিনবা যে এটা প্যারেনকাইমা এটা কোলেনকাইমা এটা স্ক্লেরোকাইমা চেনার উপায় হলো যে প্যারেনকাইমা যদি হয় তাহলে এর কোষ প্রাচীর খুবই পাতলা হবে কোথাও মোটা কোথাও চিকন এরকম না গোটাটা একবারে পাতলা যেমন ধরো এরকম যে আমি যদি প্রস্তুতিতে দেখাই ধরো এরকম ভাবে থাকবে হ্যাঁ তাহলে এগুলো সবই কি পাতলা পাতলা কোষ ঠিক আছে কোলেনকাইমা যদি হয় তাহলে কিন্তু এরকম হবে না এর জায়গা মোটা হবে ধরো একটা পঞ্চভুজ আকৃতি আঁকলাম হ্যাঁ তো এর দেখা যাবে কোনাগুলো খুব মোটা হয় কোনাগুলো কি হয় মোটা মোটা হয় মানে কোনাগুলো শক্ত হয় মোটা হয় তাহলে এর জায়গায় হলো জায়গায় কি শক্ত মানে শক্ত না পুরু জায়গায় পুরু তাহলে এটা কোলেনকাইমা আর স্ক্লেরোকাইমা যেমন হবে স্ক্লেরোকাইমা এর ভিতরে গোটাটাই ভরাট হয়ে যাবে মানে নিউক্লিয়াসের মরিডরে একবারে ভরাট হয়ে গেছে এটা হলো স্ক্লেরোকাইমা তাহলে এইভাবে তুমি চিনতে পারবে হ্যাঁ ছবিতে যেটা আসে উদ্দীপক হিসেবে যে তার তুমি কিভাবে নেবে এইভাবে দেখবা যে এখানে সব কোষ সমান পাতলা তাই না এর দেখছো যে জায়গায় মোটা জায়গায় চিকন তাই না এরকম যদি হয় তাহলে এটা বুঝবা যে এটা কোলেনকাইমা তাই না আর যদি দেখো যে গোটাটা ভরাট তাহলে এটা স্ক্লেরোকাইমা যদি স্ক্লেরোকাইমা প্রাথমিক অবস্থায় মানে কেবল যখন হয় তখন কিন্তু ভরাট থাকে না তখন নিউক্লিয়াস কিন্তু জীবিত থাকে যখন মোটা হতে লাগে তখন এরকম হয় যেমন একটা ধরো আমের চারা কেবল হয়েছে হ্যাঁ ওটা কি অত শক্ত হবে ওখানে কিন্তু স্ক্লেরোকাইমা আছে ওই আমের যে চারা ধরো একটু হয়েছে ওর আশপাশে কিন্তু স্ক্লেরোকাইমা দিয়ে গঠিত কাণ্ডটা কিন্তু তখন কি ভাঙলে ইয়ে করলে হবে না হবে মানে যেমন খুশি তেমন করা যায় কারণ কি তখন কিন্তু স্ক্লেরোকাইমা কোষগুলো মরে না তখন তখন হচ্ছে যে তোমার মানে কি বলে নিউক্লিয়াসও থাকে সাইটোপ্লাজমও থাকে কিন্তু যখনই আস্তে আস্তে গাছটা মোটা হতে থাকে তখন নিউক্লিয়াস সাইটোপ্লাজম সব নষ্ট হয়ে যায় শক্ত হয়ে যায় বুঝতে পারছো এই আর কি হ্যাঁ যে সেই এর মতো যে একটা টক শোতে দেখাচ্ছে যে মানে একজন মারা যায়নি মানে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ওকে ধরো কেউ বলে না যে ধরে নিয়ে চলে যায় হ্যাঁ আচার মতো তো ওরকম নিয়ে গেছে এখন সবাই ভাবছে যে মরে গেছে তো পেপার পত্রিকাতে বলেছে যে অমুক নামের একজন মারা গেছে খুঁজে পাওয়া যায় মারা যাচ্ছে তারপরে পেপার পত্রিকা সব মারা গেছে কান্নাকাটি এসে পরে ফিরে আসছে ফিরে আসছে এখন যে বুঝতে পারে সে সরাসরি তাকে প্রশ্ন করছে আচ্ছা আপনি একটু বলেন তো আপনি হচ্ছে মারা গেলেন কি করে সরাসরি প্রশ্ন করছে তখন কি প্রশ্ন করছেন আমি মারা গেলাম কি করে আরে আমি তো মরি আমি তো বাঁচিয়ে আছি বুঝতে না মানে মারা গেলেন বলতে যে পেপার পত্রিকাতে যে আপনার যে মারা গেলেন বলে যে আর কি কথাবার্তা হয়েছিল তো সেইটা বলছি যে আপনি মারা গেলেন কি করে আমি তো মারা যায়নি তো না মরতে মারি চলছে মারা গেছি আচ্ছা দেখো এবার দেখো এরা আর কি এটা তো প্রথম ব্যাপার যে এরা পাতলা প্রাচীর বিশিষ্ট হবে এখানে দেখো জীবিত সমাবেশীয় পাতলা প্রাচীর বিশিষ্ট এই টিস্যুতে আন্তঃকোষীয় ভাগ দেখা যায় আন্তঃকোষীয় ভাগ মানে বুঝো তো এই যে কোষের মাঝে মাঝে যে ভাগ আচ্ছা তাহলে এটা হলো আন্তঃকোষীয় ভাগ এখন বলছে যে এই টিস্যুতে আন্তঃকোষীয় ভাগ দেখা যায় কোষ প্রাচীর পাতলা এই যে পাতলা না দেখো তো পাতলা কিন্তু এই কোষ প্রাচীর গঠিত সেলুলোজ দিয়ে সেলুলোজ মানে আমরা জানি আঁশ বা তন্তু হ্যাঁ এক ধরনের কার্বোহাইড্রেট এইসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে যদি এই সব কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে যদি এই প্যারেনকাইমা কোষে ক্লোরোপ্লাস্ট থাকে যেমন পাতাতে যে প্যারেনকাইমা থাকে ওই প্যারেনকাইমা কোষে ক্লোরোপ্লাস্ট থাকে যদি ক্লোরোপ্লাস্ট থাকে তখন এর নাম আর প্যারেনকাইমা হয় না তখন এর নাম হয় ক্লোরেনকাইমা
তখন এর নাম হয় কি ক্লোরিন কাইমা। ক্লোরিন মানে কি? ক্লোরিন মানে হচ্ছে এই যে তখন এর নাম ধরো এখানে আছে কি, এখানে মনে করো ক্লোরোপ্লাস্ট আছে, তখন বলছি ক্লোরিন কাইমা। ক্লোরিন কাইমা কাইমা ক্লোরিন কাইমা। এই যে কাইমা আছে না, এই কাইমা মানে প্যারেনকাইমা। কাইমা মানে প্যারেনকাইমা। প্যারেনকাইমা যখন ক্লোরোপ্লাস্ট যুক্ত, তাই এর নাম হলো ক্লোরিন, মানে অর্থাৎ ক্লোরোপ্লাস্ট যুক্ত। প্যারেনকাইমা যখন ক্লোরোপ্লাস্ট যুক্ত, তখন এর নাম হলো ক্লোরিন কাইমা। বুঝতে পেরেছো? তাহলে এখন বলছে আর যদি এরকম হয় যে জড়জ উদ্ভিদের ক্ষেত্রে বায়ু প্রোটিনযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলে। অ্যারেনকাইমা মানে কি? এয়ার মানে বাতাস। তাহলে যেই প্যারেনকাইমা বাতাস নেয়ার জন্য ভিতরে বায়ু প্রোটিন থাকে, মানে প্যারেনকাইমা কোষ কিন্তু ভিতরে কিন্তু গহ্বর থাকে, ওর মধ্যে বাতাস ধরে রাখতে পারে, তাই এর নাম অ্যারেনকাইমা। অ্যারেন মানে কি? এয়ার। এয়ার মানে কি? বাতাস। তাহলে এয়ার ধারণকারী, কাইমা মানে তো প্যারেনকাইমা। তাহলে এর নাম হলো, এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে। দেখো এই যে অ্যারেনকাইমা কাকে বলে, দেখো এটা আসছে হলো ময়মনসিংহ বোর্ড 23 সাল করার জন্য। ময়মনসিংহ বোর্ড 23 সাল করার জন্য লিখে নাও, ময়মনসিংহ বোর্ড 23 সাল করার জন্য। তারপরে কুমিল্লা বোর্ড 23 সাল করার জন্য। সিলেট বোর্ড 23 সাল করার জন্য। বন্ধ হলো না না, আপনার মেসেজ এসেছে ইউটিউবে, এই আপডেট। আচ্ছা, তাহলে কুমিল্লা বোর্ড 23, সিলেট বোর্ড 23, এগুলো হলো কাকে বলে, প্যারেনকাইমা কাকে বলে, এটা আসছিল। তাহলে কাজটা খুবই গুরুত্বপূর্ণ। প্যারেনকাইমার কাজ, প্রধান কাজ কি? যে দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয়, খাদ্যদ্রব্য প্রয়োগ করা, এই পর্যন্ত সবটাই গুরুত্বপূর্ণ কাজগুলো আর কি। আচ্ছা, এরপরে দেখো কোলেনকাইমা। এটা রাজশাহী বোর্ড 23 সাল বয়ের জন্য আসছিল। শুধু কোলেনকাইমার বর্ণনা, শুধু কোলেনকাইমার বর্ণনা, শুধু কোলেনকাইমার বর্ণনা, রাজশাহী বোর্ড 23 সাল গয়ের জন্য। এখন কি বলছে দেখো, এর আগে আমি বললাম কোলেনকাইমা মানেই হলো যে এর ঠিক কোনাগুলা মনে রাখার জন্য, কোনাগুলা মোটা মোটা হয় আর আশপাশগুলা স্বাভাবিক পাতলা, মানে জায়গায় জায়গায় মোটা হয়। হ্যাঁ, তো বলছে এগুলো বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষে গঠিত। কোষ প্রাচীর সেলুলোজ ও পেকটিন জমা হয়ে পুরো হয়, তবে এদের কোষ প্রাচীর অসম্ভব করে কোনাগুলো দিন, কোনাগুলা, ঠিক আছে? যেমন দেখালাম এই যে কোনা, এটা ধরো কোনা, কোনাগুলো কি বেশি পুরো না, তাই হচ্ছে কোনাগুলো বেশি পুরো হয়। এই টিস্যু কোষগুলো লম্বাটে হয়, একটু লম্বা লম্বা হয়, সজীব হয়। এরা সজীব মানে কি? জীবন্ত। স্কেলেনকাইমা কিন্তু জীবন্ত না, প্রাথমিক অবস্থায় জীবন্ত, পরে মরে যায়। এরা প্রোটোপ্লাজমপূর্ণ কোষ দিয়ে তৈরি। এতে আন্তঃকোষীয় ভাগ থাকতে পারে, এতেও আন্তঃকোষীয় ভাগ থাকতে পারে, কোষ প্রান্ত চৌকোনাকার, চারকোনাচার, সরু বা তীর্যক হতে দেখা যায়। খাদ্য বস্তু উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে এর প্রধান কাজ। কোথায় থাকে? পাতার শিরা এবং পত্রবৃন্তে দেখা যায়। ওই যে বললাম পত্রবৃন্ত মানে তো পাতার গোটা, পাতার শিরাতেও থাকে। ওই যে পাতা দেখেছো না, ভিতরে শিরা থাকে না, মধ্য শিরা, ওই শিরাগুলা। তো এখন কোলেনকাইমা স্থিতিস্থাপক ধরনের হয়, তো এটা দরকারও আছে স্থিতিস্থাপক। বাতাস লাগলে পাতাটা ধরো এরকম বেঁকে গেল, হ্যাঁ, আর যদি টাইট হতো, জোরে বাতাস করে মট করে ভেঙে যেত। স্থিতিস্থাপক করে সহজে ভাঙে না, ভাঙে। তো ওই জন্য স্থিতিস্থাপক করার জন্য পাতার শিরার মধ্যেও কোলেনকাইমা দেওয়া আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে পত্রবৃন্তে দেখা যায়। আর কোথায় দেখা যায়? কচি ও নমনীয় কাণ্ড, যেমন কুমড়া ও দল কলসের কাণ্ডে এই টিস্যু, এটা এক ধরনের উদ্ভিদ, এই টিস্যু দৃঢ়তা প্রদান করে। যেমন কুমড়াতে তো দেখেছো, তাই না, স্থিতিস্থাপক হয় কুমড়া কাণ্ড, তাই না? এই কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করে। কোলেনকাইমাতেও যদি ক্লোরোপ্লাস্ট থাকে তাহলে এরা খাদ্য প্রস্তুত করবে। তাহলে এটা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ আসছে। এবার দেখো স্ক্লেনকাইমা। আগেই তো বললাম স্ক্লেনকাইমা মানে হলো, স্ক্লেন মানে তো শক্ত, তাই না? স্ক্লেন মানে হলো শক্ত, তাহলে যারা শক্ত হবে, তাহলে এই টিস্যু কোষগুলো শক্ত, অনেক লম্বা, পুরু প্রাচীর বিশিষ্ট, প্রোটোপ্লাজম বিহীন, লিগনিন যুক্ত। লিগনিন মানে কি বলতো? লিগনিনের বাংলা অর্থ কি? ল্যাটিন শব্দ লিগ নাম থেকে আসছে, লিগ নাম।
লিগনাম মানে কাঠ, মানে এগুলো কাঠ তৈরিতে ব্যবহৃত হয় বা কাঠে থাকে, এই জন্য তো স্কেলেটন নাম হচ্ছে। হ্যাঁ, শক্ত হয়, এরা হলো কাঠে দেখতে পাওয়া যায়। কোথায় দেখতে পাওয়া যায়? লিগনিনটা কাঠে, এই জন্য এরকম নাম হচ্ছে। হ্যাঁ, লিগনিন যুক্ত। লিগনিন কিন্তু কি জাতীয় গঠিত? এরা শর্করা আর এর সাথে প্রোটিন থাকে, শর্করা যোগ প্রোটিন, এটা দিয়ে লিগনিন গঠিত। যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে স্কিন দেওয়া টিস্যু বলে। যান্ত্রিক কাজ বলতে কি বোঝায়? যে এই যে ধরো ভার বহন করে রাখা, হ্যাঁ, মানে যেন ভেঙে পড়ে না যায়, এগুলো যান্ত্রিক কাজ, বুঝছো? তাহলে প্রাথমিক অবস্থায় কোষগুলোতে প্রোটোপ্লাজম উপস্থিত থাকলেও খুব তাড়াতাড়ি তা নষ্ট হয়ে যাবে। যে বললাম একটা আমের চারা, ওটা কিন্তু প্রোটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস টিউক্লিয়াস সব আছে, কিন্তু যখনই কাণ্ডটা মোটা হতে শুরু করে তখন মরে যায়। তার মানে কি, মোটা হয়েছে, শক্ত হয়েছে, শক্ত হলে মরে যাবে, বুঝতে পারছো? কোষগুলো প্রধানত দুই ধরনের হয়, একটা ফাইবার এবং একটা হলো স্কেলাইট। ফাইবার মানে কি? তন্তু বা আঁশ, যেমন পাট আছে না, পাটের বাইরে যেগুলো থাকে ওগুলো হলো ফাইবার, ওটাও স্কেলেটন, ওটা ফাইবার স্কেলেটন। পাটের বাইরে যে আঁশ, ওটা ফাইবার। এরপর দেখো যে ফাইবার বা তন্তু, এবার হলো যে এরা অত্যন্ত ফাইবারের কাজ হলো কি? উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান, পানি ও খনিজ লবণ পরিবহনের মূল কাজ। আচ্ছা, তাহলে এখন দেখো ফাইবার বা তন্তু এরা অত্যন্ত দীর্ঘ পুরু প্রাচীর বিশিষ্ট হয়। ফাইবার দুই প্রান্ত শুরু হয়, তবে কখনো বোতা হতে দেখা যায়। প্রাচীরের গায়ে ছিদ্র থাকে, এই ছিদ্রকে কূপ বলে। মানে কি, ফাইবার তো একটা কোষ, তাই না? স্কেলেটন হলো তো কোষ। এখন কোন কোষের কোষ প্রাচীর, ধরো এটা কোষ প্রাচীর, কোষ প্রাচীরের জায়গায় জায়গায় যদি তোমার হচ্ছে কি থাকে, এরকম গর্তের মধ্যে থাকে, ধরো এই গর্ত, এই গর্তটার নাম হবে কি? কূপ। মানে ওখানে ধরো প্রাচীরে মোটা না, তখন ওই জায়গাগুলোর নাম হবে কূপ, বুঝছো? বা গর্ত। কূপ মানে গর্ত। তাহলে এটা কিন্তু আসতে পারে, কূপ কাকে বলে জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। হ্যাঁ, আচ্ছা, অবস্থান এবং গঠনের ভিত্তিতে এদের বিভিন্ন নাম দেওয়া আছে, যেমন বাস্ট ফাইবার। বাস্ট ফাইবার নাম কেন হয়েছে জানো? বাস্ট মানে কি? বাস্টের বাংলা অর্থ কি বলতো? বাস্টের বাংলা অর্থ কি হবে? বাস্ট মানে হলো ত্বক বা স্কিন বা বাকল। হ্যাঁ, বাস্ট মানে ত্বক। ত্বককে তোমরা স্কিন বলি, তাই না? স্কিন বা বাকল, মানে এগুলো যে বাকলে থাকে আর কি। হ্যাঁ, বাকলে থাকে। তাহলে বাস্ট ফাইবার মানে যেগুলো বাকলে থাকে। সারফেস ফাইবার মানে হচ্ছে যেই তন্তুগুলা, যেমন পাটের আইস, সারফেস মানে কি? বাইরের দিকে থাকে, সারফেস মানে বাইরের দিকে থাকে। তারপরে জাইলেম তন্তু বা কাষ্ঠতন্তু, যখন এই স্কেলেটন বা কাঠ তৈরিতে থাকে, মানে ভিতরের দিকে কাঠ বানায়, তখন এটার নাম হলো জাইলেম তন্তু। জাইলেম তো পরিবহন করা, তো এই জাইলেম পরিবহন করা তোমার হচ্ছে আশপাশে থাকে। হ্যাঁ, এই জন্য নাম হলো জাইলেম ফাইবার বা তন্তু। এবার দেখো স্ক্লেরাইট, এদের স্ক্লেরাইট মানে তো শক্ত, আগেই বলেছি। এদের স্টোন সেলও বলা হয়। কেন স্টোন? দেখো পাথরের মতো শক্ত না, এগুলো কি পাথরের মতো শক্ত, এই জন্য এদের স্টোন সেলও বলা হয়, পাথরের মতো শক্ত। তাই এরা খাটো সমবেশী হয়, কখনো লম্বা হয়, আবার কখনো তারাবৃত্তাকার হতে পারে। এদের গৌণ প্রাচীর খুবই শক্ত, অত্যন্ত পুরু এবং লিগনিন যুক্ত। শর্করা এবং শর্করার সাথে প্রোটিন, এই দুইটা দিয়ে লিগনিন যুক্ত। হ্যাঁ, পরিণত স্কেলেট কোষ সাধারণত মৃত থাকে। এরা পরিণত, এরা মৃত, উদ্ভিদ কাণ্ডেও তাই মৃত। এদের কোষ প্রাচীর খুব যুক্ত, ওই যে কোষ প্রাচীরের গর্ত আছে। এখন কোথায় থাকে? নগ্নবীজি ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স। তার মানে কি? নগ্নবীজি মানে যে সমস্ত বীজগুলা বাইরে কোনো ফল থাকে না, যেমন সাইকাস, পাইনাস, নেটাম, এগুলো আমরা কম দেখতে পাই, কারণ এগুলো আমরা চাষাবাদ করি না।
তখন যে ফলই দিবে না তাকে কেন চাষাবাদ করবো, তাই না? হ্যাঁ। ঠিক কিনা? যে তোমার বাড়িতে যদি একটা গাছ হয় আর ওই গাছ যদি কোনো ফল টল কিছু না দেয়, তো তুমি তখন চিন্তা করবা যে ফল টল কিছু দেয় নাই, লাগাই রেখে লাভ কি? হ্যাঁ, কেটে ফেলবা তখন। আচ্ছা কেটে তো ফেললা, তারপর দেখছো যে কাঠও হচ্ছে না, তখন তুমি কি করবা? যে এই কাঠও হয় না, তাহলে কি করা যায়? খড়ি বানানো যায়, তাই বলে তুমি তখন আগুনে দিয়ে দিবা, তাই না? তো আমাদের ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাই করছে, আমাদেরকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করছে, আমরা ওটা আল্লাহর কথা মতো চলবো। হ্যাঁ, আমরা যদি আল্লাহর কথা মতো না চলি, আমাদেরকে আল্লাহ ওই আল্লাহর চুলার মধ্যে দিয়ে দেবে। না শুধু দেখে আমাদের তখন কি করবে? আমাদেরকে আল্লাহ চুলার মধ্যে দিয়ে দেবে। যে যে উদ্দেশ্যে বানালাম সেই উদ্দেশ্য তো সফল হচ্ছে না, আল্লাহ তখন আমাদেরকে এই চুলার মধ্যে দিয়ে দেবে। মাঝখানে তো সব আচ্ছা, এখন দেখো কোথায় কোথায় থাকে বলছে আর একটা ফল কোথায় ও থাকে? বীজতকে। হ্যাঁ একটু দিয়ে স্যার এবারে ফল ও বীজতকে। আচ্ছা ফল ও বীজতকে তো থাকে স্টোন সেল বা যেটাকে আমরা স্ক্লেরাইট বলছি। এখন একটু দেখো, ফল বীজের কোন কোন ফলে থাকে সেটা তো লেখা নাই, সেটা আমি একটু বলি। যেমন ধরো পেয়ারা আছে না, পেয়ারার বাইরের দিকটা শক্ত হয় না, ওইখানে স্ক্লেরাইট গানা থাকে, ওই স্ক্লেরাইট গানাটা হলো স্ক্লেরাইট, শক্ত, খুব শক্ত না, তাহলে ফলে থাকে। তারপরে পেয়ারার চারপাশে ত্বক, আপেলের চারপাশে ত্বক শক্ত হয় না। তারপরে কুল বড়ই, যে বড়ই বাইরে থেকে শক্ত কিনা। মটরের বীজের আবরণ শক্ত না, মটরের বীজের আবরণ শক্ত না। ওই যে ডান্সে চিপালেও তো কেমন শব্দ হয় মটর, তাই না? হ্যাঁ, তারপরে সিমের শক্ত খোসাই, সরিষা বীজের বাইরের আবরণ, এইগুলাতে এই হচ্ছে তোমার স্টেরয়েড থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে শুধু এটা বলা হচ্ছে ফল ও বীজতকে, আমি কোনগুলো সেটা বললাম। এখন বলছে